বর্তমানে দুইটা প্রধান দল কাজ করছে। একটা দুইটা আপনি দেখতেই পাচ্ছেন, দুইটা প্রধান রাজনৈতিক শক্তি কাজ করছে, দুইটা কিন্তু নির্বাচনমুখী। তো তারা যখন নির্বাচনমুখী হয় এবং এটা জানে যে নির্বাচন ছাড়া তারা তো ক্ষমতা যেতে পারবে না, মানে পার্শ্ববর্তী ভারত থেকে একটু বেশি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওইখানে কৃষক পর্যায়ে কিন্তু বড় ধরনের ভর্তুকি দেওয়া হয়। আমরা ওইভাবে ঠিক অতটা দিতে পারি না। আমরা দিচ্ছি 27,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, আমরা সার কীটনাশক থেকে আরম্ভ করে এই জাতীয় ক্ষেত্রে নিতে পারছি না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমার সাথে অতিথি হিসেবে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় খাদ্য ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার, যিনি এখন খাদ্য উপদেষ্টা হলেও এক সময় প্রশাসনের সর্বোচ্চ জায়গায় কাজ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেও তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে তার সাথে কথা বলার চেষ্টা করব নানান বিষয়। মাননীয় উপদেষ্টা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে একটু প্রশ্ন করি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। শারীরিকভাবে আমি ভালো আছি, মানসিকভাবে ভালো আছি, সব দিক দিয়ে ভালো আছি। স্যার, আপনার তো বিশাল অভিজ্ঞতাই প্রশাসনের। এখন আপনি উপদেষ্টা এবং খাদ্য মন্ত্রণালয়ের, ভূমি মন্ত্রণালয়ের। খাদ্য নিয়ে আমি অবশ্যই আপনার কাছে প্রশ্ন করব। খাদ্য নিরাপত্তা, 1.5 বছরে আপনার কাজের সফলতা, অগ্রগতি। ভূমি তো অবশ্যই অনেক বড় একটা জায়গা। তার আগে একটু প্রশ্নটা করতে চাচ্ছি স্যার, যেহেতু সামনে 1 মাস পরেই নির্বাচন, আপনি প্রশাসনের সর্বোচ্চ দায়িত্ব একসময় পালন করেছেন এবং এই সরকারের শুরুর দিকটা তো আপনি প্রধান উপদেষ্টার সাথে সর্বোচ্চ প্রশাসনিক কাজে ছিলেন। এখনকার স্যার প্রশাসনের যে সংস্কার হলো এই সরকারের পরে, সংস্কারটা কতটুকু হলো বলে আপনি মনে করেন? আপনি দেখুন, প্রথম নাম্বার কথা, আপনি সংস্কার না বলে আমি এটাকে বলবো রিবিল্ড করা। কারণ আমি যেদিন এই সরকারে দায়িত্ব গ্রহণ করি, প্রধান উপদেষ্টা আমাকে কথা বলার জন্য এখানে তখনকার মন্ত্রিপরিষদ সচিব আমাকে ফোন করেছিল যে প্রধান উপদেষ্টা কথা বলতে যাচ্ছেন। ওই দিন থানায় পুলিশ ছিল না, রাস্তায় পুলিশ ছিল না, সচিবালয় সচিব ছিল না, পালায় বেড়াইতে ছিল অনেকেই আর কি। এই যে তুই একটা ভয়াবহ শূন্যতা 5 তারিখের পরে যে শূন্যতাটা হয়েছিল, এই সর্বপ্রথম কিন্তু প্রধান উপদেষ্টা আমাকে ডেকে যে দায়িত্বটা দেন, এই শূন্যতাটা পূরণের দায়িত্বটা দেন। পাশাপাশি আরেকটা জিনিস চলতেছিল যে যারা গত দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছিল, তাদের মধ্যে কেউ অবসরভোগীও আছেন, কেউ চাকরিরত ছিলেন, কিন্তু দেখা গেছে যে 1 দফা 2 দফা 3 দফা বঞ্চিত হইয়া তার একই ব্যাচমেট হয়তো অতিরিক্ত সচিব হয়ে গেছে, কিন্তু তার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও সে সহকারী সচিব হয়ে গেছে, কেউ উপসচিব আছে। তারা সংক্ষুব্ধ হইয়া জনপ্রশাসন মন্ত্রণালয়কে কার্যত মানে তখন অচল করে ফেলেছিল। এই জিনিসটা নিরসনটা আমার প্রাথমিক দায়িত্ব হয়ে পড়ে এবং সেই প্রাথমিক দায়িত্ব হয়ে পড়ার জন্যে আমার তখন কিন্তু আবার নজরে পড়ে যে পুলিশ না থাকা। উপদেষ্টা হয়তো দেয়া হয়েছে, কিন্তু একজন ইফেক্টিভ সচিব না হলে এটা হবে না। ঠিক তেমনভাবে আছে দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল। ভিসিরা কেউ রিজাইন করেছেন, কেউ পালিয়ে বেড়াচ্ছেন, এই অবস্থার মধ্যে আছে। হাসপাতালগুলি একজন ডাইরেক্টরকে সরাই দিয়ে আরেকজন বসে বলতেছে যে আমি ডাইরেক্টর, একটা অচল অবস্থা। তো সেক্ষেত্রে তখন আমার ইয়েতে আসে যে যারা তখন কার্যরত ছিলেন তাদের মধ্যে থেকে তারা কিন্তু ওভার পাওয়ার্ড হয়েছে এই আন্দোলনের ফলে। আন্দোলনের ফলে যেহেতু তাদের অনেকেই পলিটিসাইজ একটা ক্যারেক্টার ধারণ করেছিল, তার জন্য তারা ওভার পাওয়ার্ড হয়েছে। তারা সামনে এসে এই নেতৃত্বটা দেওয়া একরকম ডিফিকাল্ট হবে, অত চ্যালেঞ্জিং, অসম্ভব চ্যালেঞ্জিং হবে, যেটা তারা খুলেতে হবে না, গভর্নমেন্ট এটা এফোর্ড করতে পারে না। তখন আমরা যারা আগে বঞ্চিত হয়েছে এবং অবসর জীবনে আছে, এই জাতীয় কয়েকজনকে আমরা হায়ার করি এটা শুরু হয় এবং ধীরে ধীরে তারা ওই কাজগুলি করতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু হতে থাকে, পুলিশ কিছুদিনের মধ্যে তাদের কাজে যোগ দিতে থাকে এবং যারা অনুপস্থিত থাকে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হতে থাকে। অন্যান্য সংস্থাগুলিও ক্রমান্বয়ে সজীব হতে থাকে। তারপরে আমার আবার এই জায়গার জন্য ডাক পড়লো। ওইখানে যেমনভাবে দেখা গেল যে মোটামুটিভাবে একটা স্থিতাবস্থা চলে আসতেছে, অ্যাজ ওয়েল এজ দেশের তখন উত্তর পূর্বাঞ্চলে কিন্তু প্রবল বন্যা হয়, ফসল হয়ে যায়। তখন দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা সম্পর্কে বড় রকম একটা চ্যালেঞ্জের মুখে সরকার পড়লো প্রথমত আসার পরে। তখন আমাকে এই জায়গায় দায়িত্ব দেওয়া হলো, আমি আসলাম। তো এটা বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ আল্লাহর রহমতে আমরা উত্তরাতে সক্ষম হয়েছি এবং একটা স্থিতাবস্থার মধ্যে বর্তমানে প্রশাসনও আছে,
ইয়েও আছে। তবে এটা অন্য তত্ত্বাবধায়ক সরকারগুলির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার তুলনা করলে হবে না। আপনাদেরকে কিন্তু অনেকেই কিন্তু ভুলে গেছেন যে 5ই আগস্টে কী হয়েছিল। কার্যত সরকার ছিল না, 8 তারিখে সরকার হওয়ার পরে সরকারের কাঠামো ছিল না। তো এইগুলি কিন্তু এই সরকারকে দাঁড় করাতে হয়েছে। কিন্তু এর আগে যত তত্ত্বাবধায়ক সরকার আসছে তারা কিন্তু তৈরি একটা সরকার কাঠামো পেয়েছেন। কারণ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমান, এমনকি ডক্টর ফখরুদ্দিন আহমদ, যার সাথে তখন আমি মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্য সচিবের যুগপদ দায়িত্ব পালন করি, তারা কিন্তু তৈরি একটা প্রশাসনিক কাঠামো পেয়েছেন। কিন্তু এই সরকার কিন্তু এই কাঠামোটা পেয়েছেন বিধ্বস্ত অবস্থায়। এই বিধ্বস্ত অবস্থাতে কিন্তু তৈরি করে আজকে চালু করা হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এটা চালু আছে, কার্যকর আছে, এবং সামনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন করা, সেটা করা সম্ভব হবে বলে আমি আশাবাদী। স্যার, সেই নির্বাচনের চ্যালেঞ্জটা তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, প্রশাসনের তো আছে, আইন শৃঙ্খলা যে অবস্থা এখন আছে, নির্বাচনের আগে এই সময়টাতে আপনি সুষ্ঠু নির্বাচনের জন্য এটা কতটুকু? না, এখানে আইন শৃঙ্খলা কথাটা যেটা বললেন, আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলো এটা মানে আরও অনেক ভালো থাকা উচিত। এই ব্যাপারে আপনার সাথে আমি কোনো ইয়ে করবো না, কিন্তু যেটুকু আছে এটা আমার মনে হয় যে এটা ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার ঘটে নাই। কারণ সবচেয়ে ভালো দিকটা হচ্ছে বর্তমানে দুইটা প্রধান দল কাজ করছে। একটা দুইটা আপনি দেখতেই পাচ্ছেন, দুইটা প্রধান রাজনৈতিক শক্তি কাজ করছে, দুইটা কিন্তু নির্বাচনমুখী। তো তারা যখন নির্বাচনমুখী হয় এবং এটা জানে যে নির্বাচন ছাড়া তারা তো ক্ষমতায় যেতে পারবে না, তাদেরকে ক্ষমতায় যেতে হলে একটা রাজনৈতিক দল বা জোটের উদ্দেশ্য থাকে ক্ষমতায় যাওয়া, কারণ জনগণের জন্য কাজ করতে হলে ক্ষমতায় যেতে হবে। তো যখন ক্ষমতার জন্য তারা ইয়ে করে, তখন নির্বাচনের মাধ্যমে যেহেতু যেতে হবে, সেই নির্বাচনটা সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের পাশাপাশি তারাও কিন্তু ইয়ে করে, তারাও কিন্তু করে। আপনি দেখেন একটা রাজনৈতিক দল একটা কর্মসূচি দিয়েছিল আপনার দেশের উত্তরাঞ্চলে ভ্রমণের, ওই দলের নেতার, কিন্তু নির্বাচন কমিশন থেকে যখন পরামর্শ দেওয়া হলো যে এটা কারণ এটা বাতিল করা আবশ্যক, উনি কিন্তু বাতিল করলেন, স্থগিত করলেন। তো এগুলি কিন্তু ভালো সিম্পটম। ঠিক তেমনভাবে অন্য পক্ষে যারা আছেন তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সংযত আচরণ করছেন বা ইয়ে করছেন। রিটার্নিং অফিসাররা কিছু ক্ষেত্রে তারা মনোনয়নপত্র ইয়ে করতে গিয়ে কোনো কারোর এটা বাতিল করেছেন, কারোটা ইয়ে করেছেন, সেটা তারা ক্ষমতা, তারা যেটুকু তাদের বিবেক বুদ্ধিতে যেটা আসছে সেটা করেছেন। কিন্তু যখন আমাদের কাছে এই প্রশ্নগুলি আসছে আমরা বলছি রিটার্নিং অফিসার তো এখানে শেষ ব্যক্তি না, এরপরে অ্যাপিল আছে, নির্বাচন কমিশন আছে, তারপরে আপনার আদালত রয়ে গেছে, দেশের সর্বোচ্চ আদালত রয়ে গেছে, হাইকোর্ট ডিভিশন আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, এখানে আছে। তো গতকালকে ক্রমান্বয়ে দেখা গেছে বেশ কিছু নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও আশা করছি যে স্থিতিশীল থাকবে, এবং এতে যে আজকে রাজনৈতিক দলগুলি এখানে ইয়ে করছেন, অ্যাক্টিভ আছেন, সেই রাজনৈতিক দলগুলি এ ব্যাপারে সকল সহযোগিতা করবে বলে আমি আশাবাদী। তার মানে বর্তমান আইন শৃঙ্খলা অবস্থাটাকে আপনি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, আমি আরও ভালো হলে খুশি হতাম। আমি আশা করছি সে ভালোর দিকে যাচ্ছে। ইলেকশন যখন করতে চায় রাজনৈতিক দলগুলি, তখন আইন শৃঙ্খলা রক্ষা করাটা অনেকাংশে তাদের দায়িত্ব হয়ে পড়ে। সুতরাং আমার মনে হচ্ছে যে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। মানে সেদিকে আপনি ভালো মনে করছেন যে এখন যেমন গত সপ্তাহ বিএনপির এক স্বেচ্ছাসেবক দলের একজন যে মারা গেলেন, খুন হলেন, দেখেন মার্ডারের প্রিভেন্টিভ নেই, দাঙ্গার প্রিভেন্টিভ আছে। যদি খবর পাওয়া যায় যে দুই পক্ষ মারামারি করতেছে, আগে থেকে 144 জারি করা যায়, পুলিশ মোতায়েন করে দুই পক্ষের 2-4 নেতাকে অ্যারেস্ট করা যায়। কিন্তু মার্ডারটা যেটা হয় এটা কিন্তু বলে কয়ে মার্ডারটা হয় না, চট করে মার্ডারটা করে, এটা প্রিভেন্টিভ নেই। তবে দ্রুত মানে মার্ডারের জন্য প্রতিকার যদি করা যায়, মার্ডারের জন্য যদি প্রতিকার করা যায়, তাহলে পরবর্তী মার্ডার যাতে না হয় ওই জন্য সহায়ক হয়। আমার মনে হয় যে কোনো একটা ঘটনা ঘটার পরেই কিন্তু মানে অতি অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে পুলিশ তার আইনি ব্যবস্থা নেওয়ার যেটা সেটা নিচ্ছে। নর্মালি যে মানুষের একটু ভয়ও আছে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে, কারণ গত 15 বছরে 3টা নির্বাচনের মানুষের আস্থা হারিয়ে ফেলছে আসলে দেশের নির্বাচনের প্রতি। এখনো মানুষ বলছে নির্বাচন কি হবে, এই যে মানুষের আস্থা নাই, এটা কি বলবেন? না, এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, এইসব কথাবার্তা কিন্তু আমরা ওই 1-11 পরেও কিন্তু বারংবার এই কথাটা বলা হতো যে নির্বাচন কি হবে, কিন্তু আলটিমেটলি ওই সরকার প্রমাণ করে দিয়েছেন যে নির্বাচন হয়েছে এবং করেছে। এখন বর্তমানেও কিন্তু আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে যতটা নিবিড়ভাবে দেখেছি, গতকালও ওনার সাথে এখন আলাপ হয়েছে একটা সামাজিক ইয়েতে, আমরা কিন্তু নির্বাচন করার জন্য ডিটারমেন্ট। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক শক্তিগুলি নির্বাচন করার জন্য কারণ তারা কোনো বিকল্প নাই।
কারণ ক্ষমতা যেতে হলে তাদের নির্বাচন করে আসতে হবে। তো নির্বাচনকে সুষ্ঠু যদি না করে তাদের ক্ষমতার ভিত্তিটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সুতরাং তারাও এটা চাইবে বলে আমি আশা করছি। আমি আবেদন করছি তারা সেটা ওই ব্যাপারে সহায়তা করুক। আর সরকারি আমাদের প্রশাসনযন্ত্র যেটা আছে তার জন্য যেটুকু আছে আমরা বাই দিস টাইম তো মানে মোটামুটি বিল্ড আপ করা হয়েছে, সবটাই বিল্ড আপ করা হয়েছে। এটা আরও কার্যকর হবে, আরও অধিকতর দক্ষতার পরিচয় দেবে, এটা আমরা আশা করছি। আমরা তো গত 15-16 বছর 17 বছর ভোট দিতে পারি নাই। মানুষ আজকে চিন্তা করে দেখেন যাদের বয়স 30-35 পর্যন্ত বয়স, 18 বছর থেকে আরম্ভ করে 15 বছর যদি যোগ করেন 33 মানে যাদের বয়স 34-35 তারা জীবনে একবারও ভোট দেয়নি। তো এই মতো জনসংখ্যা, টোটাল জনসংখ্যার 1/3 তারা ভোট দিতে চাইবে, টোটাল ভোটারের 1/3 তারা। খাদ্য মন্ত্রণালয়ে শুধুমাত্র মানে চাল আর গমের এই দুইটাই তো আপনারা মূলত চাল এবং গমের মধ্যেও, গমের ক্ষেত্রেও কিন্তু আপনার গমের আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে একটা কথা মানে কয়েক বছর আগে থেকে একটা মানে চালু হয়েছিল, কীভাবে চালু হয়েছিল জানি না। আমাদের খাদ্য বাস্কেট কিন্তু বিশাল। চাল গম ছাড়াও মানে আপনার ডিম, রুটি, মাখন থেকে আরম্ভ করে মাছ, মাংস ইত্যাদি সব কিছু আছে। তো এইগুলির জন্য ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় আছে, কিন্তু এই মন্ত্রণালয়ের ইয়ার মধ্যে মূলত চাল গম আছে। সেখানেও যদি আমি বলি গমের চাহিদা দেশে 70 লাখ টন। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে মানুষ জেনারেলি অন্তত এক বেলা রুটি খায়, আমাদের মতো বয়সের লোকেরা 2 বেলা রুটি খায়। সুতরাং গমের চাহিদা বছর 70 লক্ষ মেট্রিক টন, আমাদের দেশে উৎপাদন মাত্র 10 লাখ মেট্রিক টন। তো ওইখানে 60 লাখ টন ঘাটতি। তো গমের ব্যাপারটা কিন্তু সরকার শুধু রেশনিং এবং ওএমএসের মাধ্যমে দেওয়া ছাড়া বাকি ইয়েটা কিন্তু প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীল। প্রাইভেট সেক্টর ইম্পোর্ট করছে, আপনার আটা ময়দা বানিয়ে বিক্রি করতেছে, সেটা কিনতেছি, আমরা খাচ্ছি। আর চালের ব্যাপারে আমাদের মোট চাল এবং গম মিলিয়ে সারা বছরে 36 লাখ মেট্রিক টন কিন্তু আমরা করি। এটা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম বলা হয়। এটা ধরতে পারেন এর মধ্যে আপনার খাদ্য বান্ধব কর্মসূচি আছে 10 লাখ টন, বিজিএফ আছে, ওএমএস আছে, টিসিবির মাধ্যমে একটা ওএমএস আছে। এই সমস্ত কিছু মিলে বিভিন্ন, তারপর আপনার ঈদের সময় 2 ঈদে দেওয়া হয়, তার ফুড ফরওয়ার্ডস আছে, সমস্ত কিছু মিলে রেশনিংগুলি আছে। সেনাবাহিনী থেকে শুরু করে আপনার জেলখানা, কারারক্ষী থেকে আরম্ভ করে কয়েদি পর্যন্ত সকলেই এই রেশনিংয়ের আওতায় আছে। তো এইটা সমস্ত এই 36 লাখ মেট্রিক টন আমাদেরকে জোগাড় করতে হয়, করতে হয়। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ। আর 2ভাবে আমরা সংগ্রহ করি। এক হচ্ছে আভ্যন্তরীণ সংগ্রহ, যেমন আমন সংগ্রহ মৌসুম শুরু হয়েছে, মানে কি আমার কার্যত শেষই হয়ে গেছে, টার্গেটের উপরে চলে গেছে অনেকটাই। আমরা করেছি, আমরা বর্তমানে টার্গেট এক্সিড করে অনেক উপরে আছি। 33 এটার মধ্যে আমরা করি, অ্যাজ ওয়েল এস আমরা বাইরে থেকে কিছু ইম্পোর্ট করতে হয়। কারণ আমাদের চাহিদার, প্রকৃত চাহিদাটা যেটা আছে, এই চাহিদাটা নিরূপণ করা আছে দীর্ঘদিন ধরে। আপনি জানবেন, আমি জানলে আপনি এটা জানা ভালো হবে জনগণের। আমাদের যে চাহিদাটা আছে, মানুষ যেটুকু খায় এটুকু চাহিদা নিরূপণ করা আছে। কিন্তু ইদানিংকালের বর্তমানে বাণিজ্যিকভাবে পশুপালন, হাঁস মুরগি পালন, মাছ পালন এগুলো চলছে, এবং এখানে চালের প্রচুর চাহিদা আছে। ভাঙা চালও কিন্তু চাল হিসেবে, তাই না? আস্তা চালও খাওয়ানো হয়, মাছকে ভাতও খাওয়ানো হয়। তো সেই চাহিদাটা কিন্তু আমাদের দেশে কিন্তু নিরূপণ করা হয়নি। আমরা মানে একটা, আপনি জেনে আশ্চর্য হবেন যে আমাদের কাছে এই চাহিদাটা নাই, কিন্তু আমাদের এফএও যেটা আছে, ফুড অ্যান্ড আন্তর্জাতিক একটি সংস্থা, জাতিসংঘের সংস্থা, তারা কিন্তু আমাদের দিয়েছে যে তোমাদের দেশে কিন্তু নন হিউম্যান কনজাম্পশন এই পরিমাণ আসছে। তো আমরা হিসাব করে দেখেছি তো আমাদের কিছু পরিমাণ ঘাটতি হয়। আমরা বিদেশ থেকে এবারও এই মৌসুমে আমরা এই পর্যন্ত 5 লাখ টনের জন্য আমরা করেছি, প্লাস কিছু গমের আমদানি করেছি। আবার G2G ভিত্তিতে সামান্য কিছু আমদানি আছে। তো আমদানির পরিমাণ তুলনামূলকভাবে মানে মোট চাহিদা যে পরিমাণ লাগে, আপনারা দেখেন আমরা সকলে কিন্তু বাজার থেকে, ইনক্লুডিং মি, আমরা বাজার থেকে চাল সংগ্রহ করি, তাই না কথা? কিন্তু আমাদের যে এই যে ফুড ডিস্ট্রিবিউশন, পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম চালু রাখার জন্য আমাদের এটা গুদামে মজুত করতে হয়। বর্তমানে খাদ্য গুদাম অলমোস্ট ভরপুর আছে। আমাদের 22 লাখ টন ক্যাপাসিটি, টনে 24 লাখ মেট্রিক টন রাখা যায়। বর্তমানে প্রায় 21 লাখ মেট্রিক টন মজুদ আছে। আর আমন সংগ্রহ অভিযানও মানে যদিও আরও ফেব্রুয়ারি পর্যন্ত আছে, কিন্তু আমাদের বাই দিস টাইম আমরা টার্গেট এক্সিড করে অনেক দূর গেছি। স্যার, ধানের সংগ্রহ ভালো, ধানের আবাদ ভালো, তারপরে চালের দাম কেন বাড়ছে? চাল উৎপাদনকারী কৃষক আমরা, যে এবার যে ভালো আমন ফসল উৎপাদন হয়েছে আল্লাহর রহমত। দ্বিতীয় নম্বর আমাদের কৃষকরা
যেটাতে মূলত নেতৃত্ব দেয় কৃষি মন্ত্রণালয়, তাদের প্রচেষ্টায় খুব ভালো ফসল হয়েছে। আর কৃষক যদি যৌক্তিক মূল্য না পায় তাহলে সে ইনসেন্টিভ হারিয়ে ফেলবে। যেমনটা আলু নিয়ে আপনারা লেখালেখি করেছেন এবং করছেন, তাই না কথাটা? তারা কিন্তু মূল্যটা পায়নি। ঠিক তেমনভাবে আমাদের একটা মনোভাব থাকতে হবে যে চালের ক্ষেত্রেও কৃষক যাতে উৎসাহ হারিয়ে না ফেলে, সে যাতে চাল উৎপাদনে অধিকতর মনোযোগী হয় এবং অধিকতর ফলনের জন্যে সে যা করা দরকার, ভালো বীজ দেওয়া, ভালো সার দেওয়া, কীটনাশক ব্যবহার করা সময়মতো, এগুলি যাতে করে তার জন্য। এগুলির দাম কিন্তু দিন দিন বাড়ছে। যদিও সরকারের ভর্তুকিতে পুরাটা সমানই রয়ে গেছে, এক পয়সা এই সরকার ইয়ে করে নেন, কিন্তু অন্যান্য খরচ, শ্রম খরচ থেকে আরম্ভ করে অন্য খরচ কৃষকের বাড়ছে। তো এবার কিন্তু আমরা সংগ্রহ মূল্য কিন্তু গতবার থেকে 4 টাকা বেরিয়েছে। তো বাজারে কিছুটা মার্জিনালি বাড়বে। তা আমাদের 2টা টার্গেট শ্রেণী, একটা উৎপাদন যারা করে তার প্রথম নম্বর, তারা উৎপাদন না করলে এটা আমরা পাবো না। 2 নম্বর ভোক্তার ব্যাপারটা আমরা বলছি না, এটা যাতে সহনশীল থাকে তার জন্য আমরা যত ধরনের কার্যক্রম নেওয়া সম্ভব আমরা নিচ্ছি। আমার মনে হয় চালের দাম এখন পর্যন্ত স্থিতিশীল আছে। যদি বাড়ে, শুধুমাত্র সরু চালের দামটা একটু বেড়েছে বলে কেউ কেউ বলছে, সামান্য বেড়েছে বলে, 1 টাকা 1.5 টাকা বেড়েছে বলে কেউ কেউ বলছেন, কিন্তু আমাদের সাধারণ চাল যেটা, সাধারণ মান যেটা প্লাস মধ্যম মান যেটা, এটা স্থিতিশীল আছে দীর্ঘদিন পর্যন্ত। এটা যতটা সম্ভব স্থিতিশীল থাকে এবং যাতে বৃদ্ধিটা যাতে মানুষের ভোক্তাদের উপর চাপ না হয় তার জন্য আমরা সদা আছে। কিছুক্ষণ আগে আমি কিন্তু সচিব সহ আমাদের পরিচালকদের নিয়ে একটা মিটিং করেছি, যাতে ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়। তার জন্য আমাদের অন্যান্য ব্যবস্থাও আছে করে আর কি, এটা দামটা যাতে স্থিতিশীল রাখা হয়। যেমন আমরা আপনার প্রাইভেট পার্টি বিদেশ থেকে চাল আমদানি করে, ধরুন মোস্টলি ফ্রম আমার নেবারিং কান্ট্রি, ইন্ডিয়া থেকে আনে। তো এইটা আমরা কিন্তু আমন ফসল উৎপাদনের সময়, এটা হারভেস্টিংয়ের সময় এটা তো আমরা বন্ধ রেখেছি কৃষকের স্বার্থে, যে বাজারটা পড়ে যাবে আলুর মতো, তাই না কথা? কিন্তু আমার হাতে কিন্তু দেশটা আছে ওই করে, বাণিজ্য মন্ত্রণালয়কে আমি যদি চিঠি লিখে জানিয়ে দিই, তারা কিন্তু ইম্পোর্ট পারমিট দেওয়া শুরু করবে, তখন আনতে থাকবে। তো সেটাও কিন্তু আমরা এক পর্যায়ে গিয়ে ছেড়ে দেবো। আমরা চাচ্ছি কৃষক উৎপাদন করে, এখন কিন্তু এক পিক টাইম উৎপাদন প্রায় শেষ হয়ে আসতেছে আর কি, তারা 2-4টা পয়সা পায় নাকি আমরা করবো। আর এজ ওয়েল এজ ভোক্তারা আমাদের অবশ্যই দৃষ্টি ইয়ের মধ্যে আছে, তাদের দিকে আমরা নজর থাকবেই, যাতে এটা যাতে সহনশীল হয়, অতি অবশ্যই যাতে সহনশীল হয়। স্যার, গতকাল সিপিডির একটা প্রোগ্রাম ছিল, সেখানে একটা গবেষণামূলক প্রোগ্রাম, সেখানে তারা বলছে যে পৃথিবীর অন্যান্য দেশের থেকে বাংলাদেশের 40% চালের দাম বেশি। এখন বিভিন্ন দেশগুলিতে এটা হিসাবটা কীভাবে করছে ঠিক আমি বলতে পারবো না, মানে পার্শ্ববর্তী ভারত থেকে একটু বেশি সেটা আমরা দেখতে পাচ্ছি। ওইখানে কৃষক পর্যায়ে কিন্তু বড় ধরনের ভর্তুকি দেওয়া হয়, আমরা ওইভাবে ঠিক অতটা দিতে পারি না। আমরা দিচ্ছি 27,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, আমরা সার, কীটনাশক থেকে আরম্ভ করে এই জাতীয় ক্ষেত্রে দিতে পারছি না। আমাদের আসলে রাষ্ট্রের আর্থিক কাঠামোটাকে আমরা যদি আরও সবল করতে পারি, যেমন কর দেওয়ার কালচার যদি আমরা বাড়াতে পারি, কর সংগ্রহ যদি বাড়ে, তাহলে নিশ্চয়ই এগুলি জনকল্যাণমূলক কাজই সরকার এগুলি ব্যয় করবে। সেই ক্ষেত্রে কৃষককে যদি আরও অধিকতর দেওয়া যায়, মার্কেটে জিনিসটার দাম কমবে, আরও কমবে, তো সেই ক্ষেত্রে ভোক্তার জন্য হবে। কিন্তু এখন যেই জায়গাতে আছে, এখন কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত 30 টাকা কেজিতে ওএমএসে দেওয়া হচ্ছে, কিন্তু এই চালটা সরকারকে কিনতে হচ্ছে জাস্ট গোডাউনেই আসতেছে 50 টাকা কেজিতে, প্লাস অন্য খরচ থেকে আমাকে এস্টাবলিশমেন্ট খরচের কথা বাদ দিলাম, 14,000 কর্মচারী আছে ফুড ডাইরেক্টর, এখানে বিশাল খরচ। কিন্তু আমরা 30 টাকা কেজিতে ওএমএসের চালটা দিচ্ছি, এবং ভালো কোয়ালিটি চাল। আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আপনারা তো সচিবালয়ে কাজ করেন, এখানে 2 দিকে 2টা আছে, একটা পরিবহন পুলের সামনে আছে, একটা খাদ্য দপ্তরের সামনে আছে। ফাইন চাউল 30 টাকা কেজিতে দেওয়া হচ্ছে, প্লাস খাদ্য বান্ধব কর্মসূচিতে 15 টাকা কেজিতে দেওয়া হচ্ছে। আপনার মাসে 30 কেজি চাল পায় 55 লাখ পরিবার। এটা 5 মাস ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা 6 মাস করেছে। তা আগামী বাজেটে এটা যাতে 7 মাস করা হয়, তার জন্য আমাদের একটা প্রস্তাব আছে। তো এটা তো বাজেটটা আসলে মূলত মানে ফাইনাল হবে নির্বাচিত সরকারের দ্বারা পার্লামেন্টে। তো আমরা এখন অর্থ মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ আছে, তারা হয়তো এটাকে শেপ দিতে চেষ্টা করবে, তারা আমরা চাইলেই আবার তারা দিতে পারবে এমন কথা নেই। আর কারণ অর্থ মন্ত্রণালয় আর্থিক সীমাবদ্ধতার বিষয়টাও আছে, সব মিলে
এই ক্ষেত্রটাতে যারা নিম্ন আয়ের লোক তারা ক্রমান্বয়ে এইসব কর্মসূচির মাধ্যমে যদি আমরা ইন করানো যায়, তাহলে ইন্ডিয়াতে দেখেন কিন্তু একটা ব্যাপার আছে কি, বিশাল রেশনিং সিস্টেম আছে দেশের। ওয়েস্ট বেঙ্গলের কথা যেটুকু জানি যে 40% লোক রেশনিংয়ের আওতায় আছে, 2 টাকা 3 টাকা কেজিতে চাল আটা পাচ্ছে। এতে করতে গিয়ে তাদের এই শ্রেণীটা কিন্তু ইয়ে হচ্ছে। সুতরাং মার্কেটও ইয়ে থাকে, তাদের যেহেতু মার্কেট থেকে কিনতে হয় না, মার্কেটটা একটু কমে থাকে, এজ ওয়েল এজ তারা ভর্তুকি পাচ্ছে, কৃষকরাও ইয়ে দিচ্ছে। তো সুতরাং আমার মনে হয় না যে আমরা খারাপ একটা অবস্থানে আছি। এত ভঙ্গুর একটা অর্থনীতি প্লাস এই দেশটা রাজনৈতিক আন্দোলনে ক্ষতবিক্ষত হয়েছে ইয়ে করে, তার মধ্যেও এই সরকার এই চ্যালেঞ্জগুলি নিয়েছে এবং চ্যালেঞ্জগুলি আল্লাহর রহমতে মোটামুটিভাবে আমরা মোকাবেলা করে যাচ্ছি এবং দিন দিন উত্তর আমরা সফল হচ্ছি। বর্তমানে আমাদের যে মজুদ পরিস্থিতি, বাজারের যে অবস্থা, এতে কিন্তু আমরা খুব কনফিডেন্ট যে আমাদের সময় আমরা ভালোভাবে পার করবো। শুধু তা না, আমরা পরবর্তী সরকারের জন্য একটা কমফোর্টেবল অবস্থান রেখে দেবো, যে সেই মাত্র তাদের মানে হাহাকারের মধ্যে না পড়ে তারা যাতে পজ টাইম পায় যে কী করা যায়, আরও কীভাবে ভালো করা যায়। চালের ভালো উৎপাদন ভালো হচ্ছে, আপনাদের মনিটরিংও ভালো, তারপরেও যে আপনি সেদিনও বলেছিলেন আমাদেরকে এখানে যে আপনারা দাম বাড়বে না, এটা আপনি জোর দিয়ে বলছেন, তাহলে কি এই অসাধু ব্যবসায়ীদের বাজারে যে দাম বাড়ার প্রবণতা, এটা নিয়ে আপনার কি? না, অসাধু ব্যবসায়ীদের এই প্রবণতাটা আমাদের মতো দেশে আছে এবং এই ক্ষেত্রটাতে আমাদের এটা অপর্যাপ্ত, এটা ঠিক, এটা আমি স্বীকার করি আপনার কাছে। কিন্তু আপনার আমি বাড়বে না যেটা বলেছি, সেক্ষেত্রে আমি মানে বলেছি এটা সত্যি কথা। হ্যাঁ, সংকট হবে না সেটা সম্বন্ধে আমি আল্লাহর মতো নিশ্চিত। আমি নিশ্চিত যে দেখেন সরকার গুদামের মধ্যে আজকে 21 লাখ মেট্রিক টন চাল আছে, 20 লাখ 80,000 টন কত টন আছে, আরও 50,000 মেট্রিক টন শুধু লোকাল প্রকিউরমেন্ট থেকে আসবে, প্লাস বাইরে থেকে তো আসবেই। তো সেক্ষেত্রে সংকটটা হবে না। কিন্তু কথাটা হচ্ছে কি, সব জিনিসের দাম বাড়ছে, এটার দামও একটু একটু বাড়বে এবং বড় রকম যাতে না ইয়ার পরে ভোক্তা শ্রেণীর উপর যে চাপ যাতে না পড়ে, তার জন্য যেটুকু করা দরকার আমরা করে যাচ্ছি, যেটুকু করা দরকার আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় পরবর্তী নির্বাচিত সরকার আসলে আরও বড় কোনো উদ্যোগ নিতে পারে, যেটা সুফল আমরা সকলেই পাবো। কমে গেছে সরকারের হাতে যখন বড় পরিমাণ ফুড রিজার্ভ থাকে এবং তাকে যখন যে ফুড সেফটি নেটওয়ার্ক যেগুলি আছে এর মধ্যে ছেড়ে দেওয়ার সুযোগ থাকে, তখন বাড়ানোর মতো সুযোগটা তাদের থাকে না। তারা এবারে কিন্তু সেই চেষ্টাটা করেছিল, আমন মৌসুমের আগেও করেছিল, কিন্তু পারে নাই, যেহেতু আমরা খাদ্য বান্ধব কর্মসূচি চলমান ছিল। আমাদের ধরেন আবার মার্চ থেকে খাদ্য বান্ধব কর্মসূচি চলবে। আর আমরা যেটা আমাদের নেভারিং কান্ট্রি থেকে, তারা কিন্তু ওইখানে ব্যবসায়ীরা কিন্তু লাভে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, এখানে যখন দাম বাড়ায় ব্যবসা আছে, আবার ওইখান থেকে ইম্পোর্ট করে ব্যবসাও আছে, আবার এক্সপোর্ট করে ব্যবসা আছে ওই দেশের ব্যবসায়ীরা কিন্তু, যেহেতু ওইখানে কৃষকরা দামটা আরও একটু বেশি পাইতে চায়, বেশি পাইতে হলে মার্কেট পাইতে হবে, এই মার্কেটটার দিকে তাকিয়ে আছে তারা কীভাবে আরও এক্সপোর্ট করতে পারে, করতে পারে, সেটা আমরা খুলে দেবো। তখন তো আমরা ছেড়ে দেবো, ওইখান থেকে ইম্পোর্ট করা যাবে। কারণ ভোক্তারা আমাদের কিন্তু বললাম তো, কৃষক এবং ভোক্তা আমাদের দুই নয়ন। দেন কৃষক যাতে ফেয়ার প্রাইস পায়, এজ ওয়েল ভোক্তা যাতে তার মানে সীমার মধ্যে এটা কিনতে পারে। এই স্যার, আপনার এই সময়ের ভিতরে আপনি খাদ্য মন্ত্রণালয় নিয়ে কি মানে সফলতার সিদ্ধান্ত? না, সফলতার প্রশ্নটিতে প্রথমত আমরা যখন আজকে যদি আপনাকে শুধু একটা বলি যে গত বছরের আজকের দিনে যে আজকে আমার খাদ্যশস্যের মজুদ আছে 20,82,000 টন, গত বছরে এই দিনে এটা ছিল 12,25,000 টন। তো গত বছর আমাদের সরকারই ছিল, তো মানে তার থেকে প্রায় 8 লাখ টন, 8.5 লাখ টনের উপরে বেশি আছে। তো এটা কিন্তু সরকার একটা স্ট্রেংথ যে এই জিনিসটা আছে, আমি ইচ্ছা করলে আমি ছাড়তে পারি এই কর্মসূচিতে। ভূমি তো হিউজ একটা জায়গা, মানুষের সবচেয়ে বেশি সাফারিং হয় ভূমি সংক্রান্ত কাজে গেলে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে, মানে শহরের বাইরে গিয়ে আরও বেশি সাফারিংটা। আরেকটা হলো যত মামলা আছে বলা হয়ে থাকে, এরা ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয় যে তার অর্ধেকের বেশি মামলা ভূমি সংক্রান্ত। স্যার, আপনার দায়িত্ব নেওয়ার পর এই মানুষের সাফারিং কমবে বা কমানোর জন্য কি কি উদ্যোগ আপনি নিয়ে? এটা একটা বড় হিসেবে মানুষকে সংশোধন করা সবচেয়ে কঠিন কাজ, তার হ্যাবিটকে। সুতরাং মানুষ যাতে খারাপ কাজ করতে না পারে, তার জন্য বিভিন্ন ইয়েগুলিকে যদি করা যায়। প্রথম নম্বর, আমরা একটা জিনিস ভেবেছি ডিজিটালাইজ করা, তার জন্য বর্তমানে কিন্তু আপনার ডিজিটাল জরিপ পদ্ধতি চালু হয়েছে, পাইলট পর্যায়ে চলছে। এক পর্যায়ে গোটা দেশ ডিজিটাল জরিপ হবে, এই খতিয়ান হয়ে যাবে ডিজিটে। আপনার দেখবেন যে আপনার বাড়ি কোথায়, বাড়ি খাজনা কত, মানে এখনও কিন্তু অনলাইনে খাজনা দেওয়া যাচ্ছে। অনলাইনে নামজারি করা, নামজারিতে নাম পরিবর্তন আর কি, আপনার
পৈতৃক সম্পত্তি অথবা আপনার কারো একজনের সম্পত্তি আপনি মালিক, আপনার আইন অনুসারে আপনি মালিক হইলেন, অথবা কেউ থেকে আপনি কিনলেন, তো এটা আপনার নামে রেকর্ডের মধ্যে, সরকারের রেকর্ডের মধ্যে আনার নামটা সে নাম জারিও, তো সেটাও কিন্তু এখন অনলাইনে হচ্ছে। এতে করতে গিয়ে আপনার অফিসে গেলে যে আপনার সাফারিংসটা হওয়ার কথা ছিল, সেই সাফারিংসটা করতে পারছে না। তো 1 to 1 আপনি মানুষের সাথে সংযোগ যদি কমায় দেন, এটা মেশিনের মাধ্যমে যদি করেন, তাহলে কিন্তু কমে যাবে। একবারে হবে না এটা আমি বলছি না, ক্রমান্বয়ে কমে যাবে। এখন তো ধরেন হয়তো তখন আবার কোনো একটা খুদ দেখে তখন আবার আটকে রাখে, তখন আবার যাচ্ছে না, আবার একটু সাফারিংস হচ্ছে। তো এগুলিকে আমরা ক্রমান্বয়ে যখন কমিয়ে নিয়ে আসবো, সকল খতিয়ান দেশে যখন দেখা যাবে যে এইভাবে চলবে, খাজনা এইভাবে হবে, তখন কিছু হবে না। তারপরে আমরা আরেকটা জিনিস সম্পর্কে আমরা চিন্তার মধ্যে আছে, অলরেডি আমাদের লোকেরা যে এটা সম্পর্কে আমি নিজেও গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে, তারা ল্যান্ড ওনারশিপ সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট দেয়, যে এই জমিটার মালিক যে আপনি, এই দলিলপত্র এত কিছু টিয়া লাগবে না সেই ক্ষেত্রটাতে, তখন এই ল্যান্ড ওনারশিপ সার্টিফিকেটটা নামে থাকবে, হবে। আমরা ওই দিকেও যাওয়ার জন্য না, আমরা একটা প্রক্রিয়া আছে, চলমান আছে। ওই ক্ষেত্র, ভূমি ক্ষেত্র ক্রমান্বয়ে ভোগান্তি কিন্তু কমে আসছে, একটু একটু করে কমছে। তবে যতটা কাঙ্ক্ষিত, যতটা হওয়া উচিত ততটা কমাইতে পারেনি, আমি স্বীকার করবো, এটা ততটা কমানো যায়নি, এইভাবে এতটা করা যায়নি। তা সত্ত্বেও আমাদের বন্ধু রাষ্ট্রগুলি বিশেষ করে এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতার হাত বড় রকমভাবে বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়া, তারপরে আপনার ইউএনডিপিরও আছে, বিভিন্ন আছে। তো আপনার এদের সহায়তায় আমরা ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক বিশ্বের সাথে তাল রেখে সেই মানে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে এবং সেই লক্ষ্যে কাজ চলছে। তবে এখনও পাইলট পর্যায়ে আছে ব্যাপারটা, এবং তারপরে যখন গোটা দেশের মধ্যে হবে এবং গোটা দেশ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আর এই ব্যাপারটা একেবারে হয়ে যাবে। সকল ল্যান্ড আপনার এর আওতায় চলে আসবে, সকল ল্যান্ডের আওতায় চলে আসবে ডিজিটাল এখন কত শতাংশ আছে স্যার? না, এখন যথেষ্ট কম, 2-3টা উপজেলা বোধহয় হয়েছে, 2-3টা উপজেলা বোধহয় হয়েছে আর কি সকল খতিয়ান। কারণ খতিয়ান তো হচ্ছে কি, এটা খতিয়ান একটা ধারাবাহিকতা থাকে। এখন যেটা আছে এটাকে বাংলাদেশ সার্ভে বলা হয়। এর আগে আপনার পাকিস্তানের সময়ে হয়েছিল পিএস খতিয়ান বলে বলা হয়তো, পরে বলে। তা এটা জমিদারি উচ্ছেদের পরে শুরু হয় ক্যাডাস্ট্রাল সার্ভে নামে এই ব্রিটিশ আমল, তারপরে রিভিশনাল সেটেলমেন্ট হয়। এই জাতীয় আছে, সমস্তগুলিকে ধারাবাহিকভাবে নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে আপনি জমিটা কীভাবে কার থেকে কীভাবে কে মালিক হইলেন এই জিনিসটা থাকবে না। তো এইটা ক্রমান্বয়ে আনতে একটু সময় লাগলেও কিন্তু কাজটা শেষ হওয়ার পর যে কোনো জিনিস আপনি কোথাও যেতে হলে, আপনি ধরুন আমেরিকা যাবেন, তো আমেরিকা যেতে হলে আপনার ঘর থেকে বেরোতে হবে, বেরিয়ে আপনাকে এয়ারপোর্টে যেতে হবে। তো শুরু তো করতে হবে। আমরা অন্তত এটা সম্পর্কে আসল পর্যন্ত এখন পর্যন্ত চূড়ান্ত জন্য এটা কোনো সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয় নাই, যেহেতু আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে, আছে। আমরা আপাতত পাইলট পর্যায়ে কিছু অগ্রসর হয়ে আমরা দেখছি যে কী পরিমাণ লাগবে। প্লাস সামনে নির্বাচন আছে, এটা নির্বাচিত সরকার আসার পর তার দৃষ্টিভঙ্গির মধ্যে হয়তো আশা করছি আরও গণমুখী হবে, জনগণের জন্য আরও ফ্রেন্ডলি হবে, কারণ তাদেরকে আরও বেশি জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। তারা এটা আরও আগে নেবেন বলে আমরা আশা করছি। স্যার, আপনার শেষ প্রশ্ন একটু নির্বাচন দিয়ে শেষ করি। স্যার, আপনি বলছিলেন যে দাঙ্গা নিয়ে মানুষ প্রস্তুত থাকতে পারে সরকার বা রাষ্ট্র, কিন্তু হঠাৎ করে মার্ডার নিয়ে পারে না। কিন্তু স্যার, যখন দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে থাকে না সরকারের, তখনই তো এই মার্ডারগুলো বেড়ে যায়। কন্ট্রোলে থাকে না এই কথাটা যেটা বলছেন আপনি, এটা যদি আমাদের দেশের দিকে আপনি বলেন, তাহলে বলবো যেটা মানে সরকারের ব্যাপারে এটা সঠিক মূল্যায়নটা সঠিক না। আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমাদের নিয়ন্ত্রণে আছে। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে, যেমন আপনার এবং ঘটেছে বছরের পর বছর, এগুলি নিষ্পত্তি হয় নাই, এগুলি আপনারা দেখেছেন। এতে আপনার যেমন আপনাদের এক সাংবাদিক দম্পতির হত্যা থেকে আরম্ভ করে দিতে অনেক কিছু আছে। তো এখন এই জাতীয় কিছু আমাদের মতো দেশে একেবারে সমস্ত কিছু হবে, বা আমাদের মতো দেশ নেবারিং কান্ট্রি যেগুলি আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে মধ্যে আছে, এটাকে দাবি করা যাবে না। আপনার অস্ট্রেলিয়াতে আপনার মধ্যে বিচের মধ্যে দিয়ে গুলি করে মানুষ মেরে ফেলতেছে, ইউএসএতে চার্চে ঢুকে মানুষ মারতেছে, বাজারের মধ্যে মানুষ মারতেছে। এরকম খুব খারাপ কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু তারা একটা আগের থেকে কোনো সতর্কবাণী নিয়ে তারা এটা করতে পারে নাই। কিন্তু তারা এসে যেটা করে সেই দাঙ্গাকারীকে এমনকি মেরেও ফেলে ক্ষেত্র বিশেষে, আবার ধরে তার বিচার হয়। এইভাবে তো প্রতিটা রাষ্ট্র চলছে, আমরাও সেভাবে চলছি।
যেমন আপনার ধরেন যে একটা সমকালে সবচেয়ে চাঞ্চল্যকর এবং সবচেয়ে বেদনাদায়ক একটা হত্যা ছিল হাদিয়া হত্যার ব্যাপারটা। বাই দিস টাইম চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট দেওয়ার পরে আসামি বেশ কিছু ইয়েতে অ্যারেস্ট আছে, কিছু পলাতক আছে, আর নিয়ম মোতাবেক বিচার হবে। আসলে ইতিহাসে বড় বড় ইয়েগুলি প্রতিটাই কিন্তু বিচার হয়েছে, যথেষ্ট সময় নিয়েছে। আপনি যদি বলেন এই সাবকন্টিনেন্টের ব্যাপারেই বলেন, যেমন আপনার গান্ধীজির হত্যাকাণ্ড বিচার হতে 1.5 বছরের মতো লাগছে। তারপরে আসেন ইন্দিরা গান্ধী হত্যা 2 বছরের উপরে লাগছে। রাজীব গান্ধী হত্যা আরও বেশি সময় লাগছে, এবং এর মধ্যে মৃত্যুদণ্ড দণ্ডিত একজন কিন্তু তার দণ্ডই মকুব হয়ে গেছে, এখন যাবজ্জীবন কারাদণ্ডের ইয়েতে আছে। তা আমাদের দেশেও মানে কোনো হত্যাকাণ্ড বিচার অনেক লম্বা সময় লেগেছে, পরে এক সময় এটা হয়েছে। তো ঠিক এখানে আমরা যেটা দরকার যে এইসব ঘটনা ঘটলে তড়িৎ যাতে আইন প্রয়োগকারী সংস্থা আইনানুগভাবে অগ্রসর হতে পারে, তাহলে অন্যদের জন্য এটা শিক্ষা হবে, এবং সেইভাবে অগ্রসর হচ্ছে। তো তা আমাদের ধরুন চ্যালেঞ্জ তো সব ক্ষেত্রেই আছে। আমাদের পুলিশ বাহিনীকে আমেরিকার পুলিশ বাহিনীর মতো এটা দক্ষ ওইভাবে বলা যাবে না, ওইভাবে তাদের ইনসেন্টিভ ওইভাবে দেওয়া হয় না, তাদের ট্রেনিং ওইভাবে দেওয়া হয় না, এটা না। সুতরাং আমাদের স্ট্যান্ডার্ডে আমাদের বাংলাদেশের বিভিন্নভাবে বিভিন্ন দুর্ঘটনার মধ্যে দিয়েই আমরা নিজেরও সারা জীবন কাটালাম, এখনও এটা কাটছে। তার মধ্যে আমরা আশা করছি যে আমরা নির্বাচনকালে ব্যাপারটা মোটামুটিভাবে আপনার নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ থাকবে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন, সেটা হলো স্যার আপনার মানে দীর্ঘ আপনার অভিজ্ঞতা, আপনার রাজনৈতিক আপনার প্রজ্ঞা, আপনার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি যে মানে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা আগেও বলা হতো, যেমন আগের সরকার সব মানে 3টা নির্বাচন করেছে, সেটা ইনক্লুসিভ বলা যায়নি কারণ সেখানে বড় একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি ছিল, বিএনপির। স্যার এবারের নির্বাচনে কি সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি আসবে বা না আসলে সেটা কি ইনক্লুসিভ বলা যাবে, সেটা কতটুকু গ্রহণ? না, এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন ওই দলটার কার্যক্রম সাময়িকভাবে আপনার বন্ধ করা আছে। এবারের নির্বাচনে ওরা আসার আমি দেখছি না, কিন্তু জনগণ যদি ব্যাপকভাবে উপস্থিত হয় নির্বাচন কেন্দ্রে, এটা মানে মূলত ইনক্লুসিভই বলতে হবে আর কি। যদি জনগণের মধ্যে ব্যাপক পার্টিসিপেশন ঘটে, আমরা আশা করছি জনগণের ব্যাপক পার্টিসিপেশন ঘটবে। ব্যাপক পার্টিসিপেশন, ওই দলে যারা ভোট দিত তাদের অনেকেই এখানে ভোট দেবে, অনেকেই এমনকি সক্রিয়ভাবে কাজ করছে, আমি যতটুকু জানি সক্রিয়ভাবে কোনো না কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে। তো ভোটাররা যদি ভোট দিতে আসে তাহলে অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ নিউজ 24-কে সময় ধন্যবাদ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমার অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় খাদ্য ও ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার।